নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সহজ পাঠশালা চ্যানেলে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের জিওগ্রাফি SLST একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য দিন ধার্য হয়ে গেছে এবং আগামী 22শে ডিসেম্বর কিন্তু আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। আজকে আমরা যে ইন্টারভিউয়ের জন্য যে টপিকটি নিয়ে বা যে ব্রাঞ্চটি নিয়ে আমরা আলোচনা করব জিওগ্রাফির, সেটি মূলত জিওগ্রাফিক্যাল থটস। এর আগেও আমি জিওগ্রাফিক্যাল থটসের ওপর অলরেডি একটি অডিও ক্লাস আপলোড করেছি। এটি মূলত একটি রিভিশন ক্লাস হিসেবে আমরা দেখতে পারি। আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আমি একটা জিনিস আপনাদের বলবো, যে ডেমো টপিকটা আপনারা চুজ করবেন সেটা সবচেয়ে ভালো। এখন আমার মনে হতে পারে আমার সেরকম কিচ্ছু প্রিপারেশন হয়নি, আমি কোনো প্রশ্নই পারবো না, হয়তো সেইভাবে ভুলে যাচ্ছি। কিন্তু একটা জিনিস আমি বলবো, মুখস্থ বিদ্যার চেয়ে সেখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট ওনাদের মাথায় যে প্রশ্নগুলি আসবে এবং আপনি যে ডেমো ক্লাসটি দেবেন তার উপর ভিত্তি করে কিন্তু একাধিক প্রশ্ন চেইন সিস্টেমে আসতে পারে। তাই যে টপিকটি আপনি ডেমো ক্লাসের জন্য আপনার মনে হতে পারে যে এই টপিকে আমি সাবলীল, এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে আমার কনসেপচুয়াল ক্লিয়ারিটি খুব ভালো আছে, এরকম টপিকে কিন্তু ডেমোর জন্য সিলেক্ট করবেন। ডেমোটাই কিন্তু এখানে মেইন, মানে ডেমো টপিকটা আপনি ডেমোটা রিপ্রেজেন্ট করলেন এবং তার ভিত্তিতে যত ধরনের প্রশ্ন হয় সেগুলি কিন্তু তৈরি করে যাবেন। আর তাছাড়া এতদিন আমরা পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার্স করেছি, নেট JRF কোয়ালিফাইড করা কেউ আছেন, আমিও রয়েছি তার মধ্যে একজন, রয়েছে BEd রয়েছে। আমাদের এতদিনের যে আমাদের জ্ঞান, আমাদের এতদিনের প্রয়োগমূলক যে দক্ষতা, সেটাই কিন্তু আলটিমেটলি কাজে লাগবে। তাই কতটা পড়া হলো কতটা হলো না সব ভুলে যাচ্ছি, এইসব ভেবে কোনো কাজ নেই। যা জ্ঞান ইতিমধ্যে আপনি আহরণ করেছেন সেটা যথেষ্ট এই ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন প্রক্রিয়াটিকে কোয়ালিফাই করার জন্য। এবার চলুন আমাদের আলোচনা আজকে শুরু করা যাক। আচ্ছা, এরকম প্রশ্ন যদি করা হয়ে থাকে যে জিওগ্রাফিক্যাল থটস বলতে আপনি কি বোঝেন, একটি উদাহরণ দিন যার প্রয়োজনীয়তা প্রমাণ করে। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি, জিওগ্রাফিক্যাল থটস বলতে বোঝায় সময়ের সঙ্গে সঙ্গে যে ভূগোল নামক যে বিষয়, তার কনসেপচুয়াল এবং মেথোডোলজিক্যাল যে ফাউন্ডেশন, তার অর্থাৎ ধারণাগত এবং পদ্ধতিগত যে ভিত্তি, তার বিকাশ কিভাবে হয়েছে সময়ের সাথে সাথে। এটি ভূগোলের একটি দার্শনিক ভিত্তি, উদ্দেশ্য এবং বিশ্লেষণের পদ্ধতি নিয়ে আলোচনা করে। এটি আমাদের শেখায় ভূগোল কেবল তথ্য সংগ্রহ নয়, বরং স্থান, অঞ্চল এবং মানুষের সাথে পরিবেশের সম্পর্ক নিয়ে চিন্তা করা। যেমন ঊনবিংশ শতকের শেষ দিকে যখন ভূগোলবিদরা কেবল স্থান বর্ণনা করতেন, তখন র্যাডজেলের মতো চিন্তাবিদরা ডিটারমিনিজমের ধারণা এনে ভূগোলে একটি কার্যকারণ সম্পর্ক বা কজ ইফেক্ট রিলেশনশিপ, এই ধরনের বিশ্লেষণের সূচনা করেন। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম এবং পসিবিলিজম এর মধ্যে মূল পার্থক্য কী, আমরা এইভাবে বলতে পারি যে ডিটারমিনিজম হলো সেই ধারণা যা বলে যে মানব সমাজ এবং তার সংস্কৃতি সম্পূর্ণরূপে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এনভায়রনমেন্ট কন্ট্রোলস হিউম্যান অ্যাকশনস। অন্যদিকে পসিবিলিজম বা সম্ভাবনাবাদ এর বিপরীতে বলে যে পরিবেশ মানব কার্যকলাপের জন্য শুধুমাত্র কিছু সম্ভাবনা তৈরি করে দেয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মানুষ বা সমাজ নিজেই নেয়। যেমন ডিটারমিনিজম অনুযায়ী যে ইসরায়েলের বা মরুভূমি, যে সাহারা মরুভূমি যদি বলি, তার আশেপাশে সেখানে বসবাসকারী মানুষেরা কেবল যাযাবরই হবে। কিন্তু সম্ভাবনাবাদ কি বলছে, মরুভূমির মানুষরা প্রযুক্তি ব্যবহার করে, যেমন ইসরায়েলের মতো উন্নত জলসেচ পদ্ধতি ব্যবহার করে সেখানে কৃষিকাজ করে জীবনযাত্রার মান উন্নত করতে পারে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে ভূগোলে কোয়ান্টিটেটিভ রেভলিউশন এর দুটি পজিটিভ দিক আলোচনা করুন। আমরা এইভাবে বলতে পারি যে 1950-60-এর দশক, এই সময় ভূগোলে সায়েন্টিফিক মেথড এবং ম্যাথমেটিক্যাল যে বিভিন্ন মডেল এর ব্যবহার শুরু হয়। এর দুটি প্রধান ইতিবাচক দিক হলো নির্ভুলতা বা প্রিসিশন এবং ভ্যালিডিটি বা বৈধতা। বিভিন্ন
স্ট্যাটিস্টিক্যাল টুলস যেমন রিগ্রেশন অ্যানালিসিস বা হাইপোথিসিস টেস্টিং এগুলি ব্যবহার করে ভূগোলবিদরা তাদের গবেষণায় অবজেক্টিভিটি এবং নির্ভুলতা নিয়ে আসতে, নির্ভুলতা অর্থাৎ প্রিসিশন নিয়ে আসতে সক্ষম হন। আর এর মাধ্যমে মডেল তৈরি করা হয়, এর মাধ্যমে বিভিন্ন জটিল ভৌগোলিক প্রক্রিয়া সেগুলিকে সরলীকৃত একটা মডেল, যেমন আমরা সেন্ট্রাল প্লেস থিওরির কথা বলতে পারি, এই মডেল আকারে উপস্থাপন করা হয়, যা ভবিষ্যৎ পরিস্থিতি কী হবে সেটাও অনুমান করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে বিহেভিয়ারাল জিওগ্রাফি এবং র্যাডিক্যাল জিওগ্রাফি এই দুটির মধ্যে বর্তমান সময়ে আপনি কোনটিকে বেশি প্রাসঙ্গিক বলে মনে করেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বর্তমান সময়ে বিহেভিয়ারাল জিওগ্রাফি বা আচরণগত ভূগোলের গুরুত্ব অনেকটাই বেশি। র্যাডিক্যাল জিওগ্রাফি মূলত সমাজতান্ত্রিক এবং মার্ক্সবাদী চিন্তাধারায় অনুপ্রাণিত। এক্ষেত্রে সমাজের বিভিন্ন ইনইকুয়ালিটি এবং ক্ষমতার অপব্যবহারের কারণ বিশ্লেষণ করে। অন্যদিকে বিহেভিয়ারাল জিওগ্রাফি ব্যক্তি মানুষের সিদ্ধান্ত গ্রহণ যে প্রক্রিয়া বা ডিসিশন মেকিং প্রসেস এবং পরিবেশ সম্পর্কে তার কি মনোভাব বা কি পারসেপশন এগুলি বিশ্লেষণ করে। বর্তমান সময়ে যে আরবানাইজেশন এবং বিভিন্ন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশগত অন্যান্য বিভিন্ন চ্যালেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, এগুলি মোকাবিলার জন্য মানুষ কেন একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করতে চায় এবং একটি সম্পদ ব্যবহার করতে চায়, এগুলি বুঝতে কিন্তু এই কগনিটিভ ম্যাপস বা মেন্টাল ম্যাপস অর্থাৎ বিহেভিয়ারাল জিওগ্রাফির বিভিন্ন যে বিষয়গুলি এগুলি ব্যবহার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে কল্যাণ ভূগোল অর্থাৎ ওয়েলফেয়ার জিওগ্রাফি এর মূল লক্ষ্য কী, আর একটু উদাহরণ দিন যেখানে এই ধারণাটি প্রয়োগ করা যেতে পারে। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ওয়েলফেয়ার জিওগ্রাফির মূল লক্ষ্য হলো সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সুযোগ সুবিধা এবং সম্পদের যে বৈষম্য রয়েছে সেগুলি চিহ্নিত করা এবং তার কারণ বিশ্লেষণ করা। এর কেন্দ্রীয় বিষয় হলো কে কী পেল, কোথায় পেল এবং কীভাবে পেল। যেমন কোনো শহরের শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো এগুলি বিশ্লেষণ করে দেখা যায় যে সমাজের বিভিন্ন দুর্বল শ্রেণী বা বস্তি এলাকার অধিবাসীরা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা থেকে কতটা বঞ্চিত হচ্ছে। এইগুলি বিশ্লেষণ করাই কিন্তু এগুলি আমরা বিশ্লেষণ করি এই ওয়েলফেয়ার জিওগ্রাফি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভূগোলে রিজনাল এবং সিস্টেমেটিক এই দুই উপায়ের মধ্যে পার্থক্য কী, আপনি কোনটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে প্রণালীবদ্ধ বা সিস্টেমেটিক উপায়ে একটি নির্দিষ্ট থিম বা একটি নির্দিষ্ট বিষয়বস্তু, যেমন বিশ্বব্যাপী কৃষি ভূগোল বা জলবায়ু বিজ্ঞান এগুলি নিয়ে আলোচনা করা হয়। এটা একটা গ্লোবাল স্কেলে আলোচনাটা চলে সিস্টেমেটিক জিওগ্রাফির ক্ষেত্রে। অন্যদিকে আঞ্চলিক উপায়ে কি হচ্ছে, একটা নির্দিষ্ট অঞ্চল নিয়ে তার সমস্ত যে ভৌগোলিক বিষয়বস্তু সেগুলি নিয়ে আলোচনা করা হয়, যেমন দক্ষিণ এশিয়ার ভূগোল। আমি যদি পার্সোনালি বলা হয়, আমি সিস্টেমেটিক জিওগ্রাফির এটি ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ একটি নির্দিষ্ট বিষয়ে যেমন ক্লাইমেট এরকম একটি নির্দিষ্ট বিষয়ে একটা গভীর ধারণা তৈরি করতে এবং বিশ্বব্যাপী তার তুলনামূলক বিশ্লেষণ করতে সাহায্য করে এই সিস্টেমেটিক জিওগ্রাফি। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভূগোলে ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল বলতে আপনি কি বোঝেন, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কার্যকরী অঞ্চল হলো এমন একটি অঞ্চল যা একটি কেন্দ্রীয় স্থান, যেটাকে বলছি কোর বা নোড, এবং তার চারপাশের এলাকা নিয়ে গঠিত এবং অঞ্চলটি ইন্টারকানেক্টেড বা ফাংশনাল ডিপেন্ডেন্স রয়েছে সেই অঞ্চলের উপর। যেমন কলকাতা মেট্রোপলিটন আমরা এরিয়ার কথা বলতে পারি। এইখানে কলকাতা শহর হলো কেন্দ্র, আর তার চারপাশের হাওড়া, হুগলি, 24 পরগনা এই অঞ্চলগুলি এই কী হচ্ছে, এই কলকাতা অঞ্চলের ওপর কাজ
ব্যবসা, স্বাস্থ্যসেবা বা পরিবহনের জন্য নির্ভরশীল। এই যে নির্ভরশীলতা বা কার্যকারিতা, এটি কিন্তু এই অঞ্চলকে সংজ্ঞায়িত করে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে দূরত্ব বা ডিস্টেন্স এর ধারণা ভূগোলের চিন্তাধারাকে কিভাবে প্রভাবিত করেছে, এবং যে অ্যাবসলিউট এবং রিলেটিভ ডিস্টেন্স এর পার্থক্য বলুন। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি, দূরত্ব ভূগোলের একটি মৌলিক ধারণা। এটি একটি স্প্যাশিয়াল ইন্টারঅ্যাকশন বা স্থানিক যে মিথস্ক্রিয়া এর মাত্রা নির্ধারণ করে। অ্যাবসলিউট ডিস্টেন্স হলো দুটি বিন্দুর মধ্যেকার যে বাস্তব বা জ্যামিতিক দূরত্ব, যেটা আমরা কিলোমিটার বা মাইলে প্রকাশ করি। অন্যদিকে রিলেটিভ ডিস্টেন্স হলো সেই দূরত্ব যা সময়, খরচ বা মানসিক প্রচেষ্টা দ্বারা সংজ্ঞায়িত হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কলকাতা থেকে দিল্লির অ্যাবসলিউট ডিস্টেন্স প্রায় 1600 কিলোমিটারের কাছাকাছি আমরা বলতে পারি, কিন্তু আধুনিক বিমান পরিবহনের কারণে এটি টাইম ডিস্টেন্স, অর্থাৎ 2.5 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি, বা যে রিলেটিভ ডিস্টেন্স জন্য কিন্তু এই কলকাতা এবং দিল্লিকে অনেক কাছে মনে হতে পারে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে স্থানিক সংগঠন বা স্পেশাল অর্গানাইজেশন বলতে কি বোঝেন, আর নগরায়নের প্রেক্ষিতে এটিকে ব্যাখ্যা করুন। আমরা এইভাবে বলতে পারি যে স্পেশাল অর্গানাইজেশন বলতে ভূপৃষ্ঠে বিভিন্ন মানব কার্যকলাপ, বসতি, শিল্প, বাজার ইত্যাদির একটি পরিকল্পিত বা স্বাভাবিক বন্টন এবং তাদের মধ্যে ইন্টারকানেকশন বা ইন্টাররিলেশন বা আন্তঃসম্পর্ক। একটি শহরে কিভাবে যে সিবিডি, বিভিন্ন শিল্প এলাকা এবং যে রেসিডেন্সিয়াল এরিয়া, এগুলি একটি নির্দিষ্ট প্যাটার্নে সংগঠিত হয়েছে, এগুলি হলো স্পেশাল অর্গানাইজেশন। এটি মূলত এফিসিয়েন্সি এবং অ্যাক্সেসিবিলিটি এর উপর ভিত্তি করে গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে র্যাডিক্যাল জিওগ্রাফি ভূগোলের যে ঐতিহ্যগত, মানে ভূগোলের যে প্রাচীন যুগ থেকে চলে আসছে যে ঐতিহ্যগত গবেষণা, সেটাকে কিভাবে চ্যালেঞ্জ করেছিল, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে র্যাডিক্যাল জিওগ্রাফি যেটি উদ্ভূত হয় 1970 এর দশকে, এটি যে ঐতিহ্যগত যে ভূগোল তার নিউট্রালিটি এই ধারণাটিকে চ্যালেঞ্জ করেছিল। এটি বলেছিল যে ভূগোলবিদরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র মানচিত্র তৈরি বা তথ্য সংগ্রহ করছেন, কিন্তু সমাজের যে গভীর শ্রেণী বৈষম্য বা ক্লাস ইনইকুয়ালিটি, দারিদ্র্য এবং রাজনৈতিক অবিচার, এগুলি নিয়ে কাজ করছেন না। এই র্যাডিক্যাল জিওগ্রাফির মূল দাবি ছিল ভূগোল কেবলমাত্র স্পেশাল আমরা অ্যানালিসিস করব না, বরং সমাজের উন্নয়ন এবং সমাজের ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস এগুলির প্রতিষ্ঠায়ও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে আপনি যদি একজন ওয়েলফেয়ার জিওগ্রাফার হতেন, তবে আপনার শহরের কোন একটি সমস্যার সমাধান আপনি কোন পদ্ধতিতে করতেন, আমি এইভাবে উত্তরটি দিতে পারি যে আমি আমার শহরের যে ড্রেনেজ সিস্টেমে যে অসাম্য রয়েছে, ইনইকুয়ালিটি ইন ড্রেনেজ সিস্টেম, এই সমস্যাটি বেছে নিতাম। কোন পদ্ধতিতে কাজ করতাম? প্রথমে বিভিন্ন জিআইএস ব্যবহার করে শহরের উচ্চ আয় এবং নিম্ন আয়ের অঞ্চলগুলির মধ্যে জল জমার প্রবণতা এবং তাদের নিকাশি পরিকাঠামোতে কী বৈষম্য রয়েছে তা চিহ্নিত করতাম। এরপর সেই বৈষম্যের কারণ হিসেবে সরকারি বাজেট বরাদ্দ এবং রাজনৈতিক প্রভাবের ভূমিকা বিশ্লেষণ করে দেখাতাম যে কিভাবে সম্পদ বন্টনের এই ইনইকুয়ালিটি দুর্বল শ্রেণীকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে মানুষ এবং পরিবেশের সম্পর্ক অধ্যয়নে ডিটারমিনিজম কেন সমালোচিত হয়েছিল, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ডিটারমিনিজম মানুষের স্বাধীনতা এবং সাংস্কৃতিক প্রভাবকে উপেক্ষা করার জন্য সমালোচিত হয়েছিল। এটি মানব সমাজকে পরিবেশের কাছে অসহায় এক জীব হিসাবে দেখত, যা প্রযুক্তি, জ্ঞান এবং মানুষের যে ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার
এগুলির মাধ্যমে পরিবেশকে যে পরিবর্তন করার ক্ষমতা তাকে অস্বীকার করে। সমালোচকরা দেখান যে একই ধরনের জলবায়ুতে বিভিন্ন ধরনের জীবনধারা দেখা যায়, যা প্রমাণ করে যে পরিবেশ একমাত্র নিয়ন্ত্রক নয়। মরুভূমিতেও আধুনিক কৃষিকার্যের মাধ্যমে, আধুনিক জলসেচ ব্যবস্থার মাধ্যমে কিন্তু ওয়েসিস বা মরুদ্যানে চাষ করা সম্ভব হয়েছে। যেমন ইন্দিরা গান্ধী ক্যানেল এর কথা বলতে পারি, যেটা রাজস্থানের থর মরুভূমিকেও কিন্তু সবুজে পরিণত করছে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে সিস্টেম অ্যাপ্রোচ এটি ভূগোলের গবেষণায় কি সুবিধা এনেছিল, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে সিস্টেম অ্যাপ্রোচ যে কোনো ভৌগোলিক ঘটনাকে কি করছে, সেট অফ ইন্টার রিলেটেড কম্পোনেন্টস হিসেবে দেখছে, অর্থাৎ পারস্পরিক সম্পর্কযুক্ত উপাদান হিসেবে দেখছেন। এটি জটিল যে ঘটনাগুলি রয়েছে তাকে সরলভাবে বুঝতে সাহায্য করে। কিভাবে? এটি নদীর ইকোসিস্টেম, যখন সিস্টেম হিসেবে বলা হচ্ছে যে নদীর একটা ইকোসিস্টেম, তার মানে তখন সেখানে নদীর জল, বালি, গাছপালা, মানুষ সব কিছুকেই কিন্তু একটি উপাদান হিসাবে বা একটি কম্পোনেন্ট হিসাবে বিবেচনা করা হচ্ছে, যা কি হচ্ছে একে অপরের সাথে যুক্ত এবং এবং পরিবর্তিত হয়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে আপনি কিভাবে একজন শিক্ষার্থীর মধ্যে আঞ্চলিক চিন্তাভাবনা বা রিজিওনাল থিঙ্কিং তৈরি করবেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে রিজিওনাল থিঙ্কিং তৈরি করার জন্য প্রথমে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট এলাকা, তাদের পরিচিত একটি নির্দিষ্ট এলাকা, যেমন তাদের স্থানীয় গ্রাম বা শহর, এগুলি নির্বাচন করতে বলবো। এরপর সেই অঞ্চলের ভূপ্রকৃতি, অর্থনীতি, সংস্কৃতি এবং জনসংখ্যা এই বিষয়গুলির মধ্যে পারস্পরিক সংযোগ খুঁজে বের করতে বলবো। এটি তাদের শেখাবে যে একটি অঞ্চল কেবল মানচিত্রে আঁকা সীমানা নয়, বরং বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত একটি কার্যকরী একক। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ওয়েলফেয়ার জিওগ্রাফি এর উদ্ভবের পেছনে প্রধান কারণ কী ছিল, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ওয়েলফেয়ার জিওগ্রাফি এর উদ্ভবের পেছনে প্রধান কারণ ছিল কোয়ান্টিটেটিভ রেভলিউশন এর প্রতি অসন্তোষ। কোয়ান্টিটেটিভ রেভলিউশন ভূগোলকে অতিরিক্ত সংখ্যাভিত্তিক বা নিউমারেট করে তুলেছিল, কিন্তু এটি মানুষের সমস্যা, সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্যের মতো এই মানবিক বিষয়গুলিকে উপেক্ষা করেছিল। এর জবাবে ডেভিড স্মিথ এর মতো ভূগোলবিদরা মানব কল্যাণকে ভূগোলের কেন্দ্রে নিয়ে আসতে এই ওয়েলফেয়ার জিওগ্রাফি এর প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভূগোলে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ এর মূল কেন্দ্রবিন্দু কি, আর এটি কিভাবে বিহেভিয়ারাল জিওগ্রাফি থেকে আলাদা, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে হিউম্যানিস্টিক যে দৃষ্টিভঙ্গি এর মূল কেন্দ্রবিন্দু হলো মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এবং স্থান সম্পর্কে তার যে চেতনাগত ধারণা বা সেন্স অফ প্লেস। এটি বিহেভিয়ারাল জিওগ্রাফি থেকে আলাদা, কারণ বিহেভিয়ারাল দৃষ্টিভঙ্গি যেখানে কি বলছে অবজারভেবল বিহেভিয়ার বা পর্যবেক্ষণযোগ্য আচরণ এবং মনস্তাত্ত্বিক মডেল নিয়ে কাজ করে, যেখানে হিউম্যানিস্টিক দৃষ্টিভঙ্গি কি করছে মানুষের যে ইনট্যাঞ্জিবল বা অভেদ্য যেটাকে বলছি বা কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ এক্সপিরিয়েন্স, ইনট্যাঞ্জিবল কোয়ালিটেটিভ এক্সপিরিয়েন্স যেমন নস্টালজিয়া, বিলঙ্গিং, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে কনসেপ্ট অফ স্পেস বলতে ভূগোলে কি বোঝানো হয়, এর আগেও এটি নিয়ে আলোচনা করেছি, খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্ট অফ স্পেস, আরেকবার আমরা এটাকে নিয়ে আলোচনা করছি। এইভাবে আমরা বলতে পারি যে ভূগোলে স্পেস বা স্থানকে সাধারণত দুটি প্রধান ভাগে দেখা হয়। প্রথমত অ্যাবসলিউট স্পেস, যা কিন্তু গাণিতিক, স্থির এবং পরিমাপযোগ্য, যেমন মানচিত্রের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। অন্যদিকে রিলেটিভ স্পেস, এটি কিন্তু গতিশীল,
ফাংশনাল এবং সময় বা খরচ দ্বারা সংজ্ঞায়িত হয়। যেমন একটি পণ্য বাজারে পৌঁছাতে কত সময় নেয়। দুটি শহরের মধ্যে আমি যদি বলি কৃষ্ণনগর থেকে কলকাতার দূরত্ব 110 কিলোমিটার, কিন্তু সেই দূরত্ব যখন আমি কোনো এক্সপ্রেস ট্রেনে হাজারদুয়ারিতে পৌঁছাচ্ছি 1.5 ঘন্টার মধ্যে আমি চলে যাচ্ছি, তাহলে সময় এটি কিন্তু রিলেটিভ স্পেস। এই টাইম বা খরচ দিয়ে বা 25 টাকা খরচে আমি লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর পৌঁছে যেতে পারছি, এই খরচ বা সময়ের সাপেক্ষে যখন এই স্থানকে সংজ্ঞায়িত আমরা করছি তখন তাকে বলছি রিলেটিভ স্পেস। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে আপনি কিভাবে স্কুলের জিওগ্রাফি ক্লাসে পসিবিলিজম এই ধারণাটি খুব সহজভাবে বোঝাবেন শিক্ষার্থীদের। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে আমি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করব, তোমরা জানো যে পাহাড়ে চাষ করা কঠিন, কিন্তু জাপানের লোকেরা পাহাড়ের ঢালে ধাপ কেটে ধান চাষ করছে, এটি কেন সম্ভব হলো? আমি এইভাবে তাদের বুঝিয়ে দেব, পরিবেশ তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল, কিন্তু তারা কি করেছে, প্রযুক্তি ব্যবহার করে টেরেসিং বা ধাপ কেটে এবং তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করেছে। এটি হলো পসিবিলিজম বা সম্ভাবনাবাদ। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে কোয়ান্টিটেটিভ রেভলিউশন কেন ভূগোলের আত্মা থেকে দেহকে আলাদা করে দিয়েছিল বলে মনে করা হয়, যে সোল থেকে বডিকে আলাদা করে দিয়েছিল বলে এরকম একটা সমালোচনা হয়েছিল, এটা কেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে সমালোচকরা মনে করেন যে কোয়ান্টিটেটিভ রেভলিউশন ভূগোলকে অতিরিক্ত গাণিতিক করে মানব সমাজ এবং পরিবেশের যে পারস্পরিক গুণগত বা কোয়ালিটেটিভ যে ইন্টার রিলেশনশিপ পরিবেশ এবং মানুষের মধ্যে, যা কিন্তু ভূগোলের আত্মা ছিল, তাকে কিন্তু উপেক্ষা করে এই কোয়ান্টিটেটিভ রেভলিউশন। কোয়ান্টিটেটিভ রেভলিউশন শুধুমাত্র তথ্য এবং সংখ্যা নিয়ে কাজ করে, যা ভূগোলের যে হিউম্যানিস্টিক এবং সোশ্যাল যে ডাইমেনশন এর থেকে বিষয়টিকে দূরে সরিয়ে যায়, যা কিন্তু ভূগোলের দেহ বা পদ্ধতির অংশ। এভাবেই কোয়ান্টিটেটিভ রেভলিউশন ভূগোলের আত্মা থেকে দেহকে আলাদা করেছিল বলে সমালোচকরা মনে করতেন। পরবর্তী প্রশ্ন এবং আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে, একজন ভালো টিচার হিসেবে জিওগ্রাফিক্যাল থটস এই চ্যাপ্টারটি পড়ানোর আপনার মূল উদ্দেশ্য কী হবে? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে শিক্ষার্থীদের ভূগোলের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান প্রবণতা সম্পর্কে অবগত করা, এটাই হবে আমার মূল লক্ষ্য। আমি কেবলমাত্র তত্ত্বগুলি মুখস্থ করতে না দিয়ে তাদের শেখাবো যে ভূগোল হলো একটি গতিশীল বিষয় বা একটি ডায়নামিক ডিসিপ্লিন। সময়, প্রযুক্তি এবং সামাজিক চাহিদার সাথে সাথে এর পদ্ধতি এবং সংজ্ঞা পরিবর্তিত হয়। এর ফলে শিক্ষার্থীরা কেবল তথ্যই নয়, বরং সমালোচনামূলক চিন্তা বা তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং কনসেপচুয়াল ফ্লেক্সিবিলিটি এগুলি কিন্তু তারা অর্জন করবে। বন্ধুরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে এই মাত্র আর 6 দিন সময় রয়েছে, এই 6 দিনে আমি যতটা সম্ভব আমার আগে যে পরীক্ষাটি ছিল, আমি বলেছি অন্য একটি এক্সাম দিচ্ছিলাম, সেটি আমি দেওয়া হয়ে গেছে। আশা করি সেই এক্সামেও আমি কোয়ালিফাই করব, কিন্তু এই 6টা দিন আমি পুরোপুরিভাবে সময় পেয়েছি, আর এটি আমি ইন্টারভিউর জন্য পুরোপুরিভাবে আমি একেবারে কাজে লাগাবো বলে ঠিক করেছি। আর প্রত্যেকটা চ্যাপ্টারকে এইভাবে আমি আরেকবার করে রিভাইজ করে নেব, আপনাদেরও এক্ষেত্রে উপকার হয়ে যাব। আর আমি বলবো আপনারা খুব ভালো করে ডেমো ক্লাসটি প্রিপেয়ার করুন এবং ডেমো ক্লাস রিলেটেড যত ধরনের প্রশ্ন হচ্ছে সেগুলি কিন্তু আপনারা একেবারেই তৈরি করুন। আর এর সাথে এই অডিও ক্লাসগুলো শুনলেও আপনারা অনেকটাই উপকৃত হবেন বলে আমার মনে হয়। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।